অনেক আগের কথা, দূরদেশের এক নামকরা পণ্ডিত সুলতানাত রুমে এসেছে। সে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিমান আর আলেম মনে করত। তার অহংকার এতটাই বেশি ছিল যে সে প্রতিটি শহরে গিয়ে সেখানে সবচেয়ে বড় বুদ্ধিমানকে হারানোর দাবি করত। তার বিশ্বাস ছিল এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর তার কাছে না থাকে, আর এমন কোনো মানুষ নেই যে তার বুদ্ধির সঙ্গে পাল্লা দিতে পারে। একদিন সেই লোকটা সেই শহরের দরবারে গেল যেখানে মোল্লা নাসিরুদ্দিন থাকতেন। পূর্ণ সমাবেশে রাজার সামনে ঘোষণা দিল, আমি পুরো পৃথিবী ঘুরে দেখেছি, বড় বড় আলেমদের হারিয়েছি আমি। আজ আমি এখানকার সবচেয়ে বড় বুদ্ধিমানকে চ্যালেঞ্জ করছি। আমার কাছে 3টে এমন প্রশ্ন আছে, যদি কেউ তার সঠিক উত্তর দিতে পারে তবে আমি আমার সব সম্পত্তি তাকে দিয়ে দেব এবং সারা জীবনের জন্য তার গোলাম হয়ে থাকব। কিন্তু যদি কেউ উত্তর দিতে না পারে তাহলে সবাইকে মেনে নিতে হবে যে আমার থেকে বড় বুদ্ধিমান আর কেউ নেই। বাদশাহ প্রথমে একটু চিন্তিত হয়ে গেল, কারণ সেই মানুষটা সত্যিই খুব বড় আলেম মনে হচ্ছিল। বাদশাহ শহরের বড় বড় কাজী আর আলেমদের ডাকলেন, কিন্তু ওই মানুষটা এমন প্রশ্ন করল যে সবার বুদ্ধি স্তম্ভিত হয়ে গেল। কেউই তার প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাহস করতে পারল না। যখন দরবারে নিস্তব্ধতা নেমে এলো এবং বাদশার সম্মান ডুবতে বসল, তখনই হঠাৎ বাদশার মনে পড়ল মোল্লা নাসিরুদ্দিনের কথা। সে তৎক্ষণাৎ আদেশ দিল, মোল্লা নাসিরুদ্দিনকে সম্মান আর মর্যাদার সঙ্গে দরবারে হাজির করা হোক। শুধু তিনিই এই অহংকারী আলেমের অহংকার মাটিতে মিশিয়ে দিতে পারবেন। কিছুক্ষণ পর মোল্লা নাসিরুদ্দিন তার পুরনো বিশ্বস্ত গাধার পিঠে চড়ে দরবারে হাজির হলেন। তার ঢং আগের মতোই সাধারণ আর সাদামাটা ছিল। তিনি বাদশাকে সালাম করলেন এবং জিজ্ঞেস করলেন, জাহাপনা, এই গরিব মুলার জন্য কি খিদমত? বাদশাহ পুরো ঘটনা বলল আর সেই অহংকারী লোকটার দিকে ইশারা করল। মোল্লা ওকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে হেসে হেসে বলল, ঠিক আছে, আমি রাজি, তোমরা তোমাদের প্রশ্ন করো, কিন্তু মনে রেখো, যদি আমার উত্তর তোমাদের বুদ্ধিকে ক্লান্ত করে তাহলে তোমাদের হার স্বীকার করতে হবে। সেই অহংকারী লোক মোল্লার সরলতা দেখে চুপচাপ হাসতে লাগলো ভিতর থেকে। সে ভেবেছিল, এই গ্রামের মোল্লা কিভাবে আমার প্রশ্নের বোঝা বহন করবে। সে প্রথম প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর পুরো দরবার নিঃশ্বাস আটকে মোল্লা নাসিরুদ্দিনের দিকে তাকিয়েছিল। সে একটু তাচ্ছিল্য সহকারে মোল্লা নাসিরুদ্দিনের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করল, হে মোল্লা, তুমি নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করো, তাহলে বলো, এই বিশাল পৃথিবীর ঠিক মাঝখানের বিন্দুটি কোথায়? প্রশ্ন শুনে দরবারের বড় বড় আলেমরা একে অপরের মুখ চেয়ে দেখছিল। এটা এমন একটা প্রশ্ন ছিল যার উত্তর দেওয়া বড় বড় বই আর নকশা দরকার ছিল। সবার মনে হচ্ছিল মোল্লা এখন গম্ভীর সমস্যায় পড়বেন, কারণ জমির মাপ নেওয়া কোনো সাধারণ মানুষের কাজ না। মোল্লা নাসিরুদ্দিন এক মুহূর্ত ভেবে সময় নষ্ট করলেন না। তিনি খুব গুরুত্ব সহকারে তার লাঠিটি নিয়ে তার গাধার পেছনের বাম পায়ের ঠিক নিচে মাটিতে গেড়ে দিলেন। তারপর বললেন, জনাব, পৃথিবীর কেন্দ্রবিন্দু ঠিক এখানেই, যেখানে আমার গাধার পা রাখা আছে। বিশ্বাস না হলে ফিতে নিয়ে পুরো পৃথিবী মেপে দেখুন। 1 ইঞ্চি কম বেশি হলে আমি হার মেনে নেব। পণ্ডিত হক চকিয়ে গেলেন এবং রেগে বললেন, এটা কি ধরনের রসকতা? আমি পৃথিবী মাপব কি করে? মোল্লা শান্তভাবে বললেন, যদি মাপার উপায় আপনার কাছে না থাকে তবে আমার উত্তর ভুল এটা আপনি দাবি করছেন কিভাবে? তুমি প্রশ্ন করেছো, আমি উত্তর দিয়ে দিয়েছি, এখন সেটা ভুল প্রমাণ করা তোমার কাজ। পুরো দরবারে বাহবার স্বর্গল উঠল। বাদশাহ মোল্লার এই চটপটে জবাবে মুগ্ধ হয়ে গেল। প্রথম প্রশ্নের জবাব শুনে একটু গর্বিত আলেমটা খানিকটা বিরক্ত হয়ে গেল। ভাবল হয়তো প্রথম জবাবটা মোল্লা ভাগ্যের খেলা করে দিয়েছে, কিন্তু পরের প্রশ্নটা এত কঠিন হবে মোল্লার বুদ্ধি সম্পূর্ণ ঠেকিয়ে দেবে। সবাই পরের প্রশ্নের অপেক্ষায় ছিল। সে একটু এগিয়ে এসে আকাশের দিকে ইঙ্গিত করে বলল, ঠিক আছে মোল্লা, তুমি জমির কেন্দ্রটা বলে দিয়েছ, কিন্তু এখন আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। যদি সত্যিই তুমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান হও তাহলে বলো, এখন এই মুহূর্তে আকাশে মোট কতগুলো তারা আছে? মনে রাখবে, উত্তর একদম সঠিক হতে হবে। এই প্রশ্ন শোনামাত্র দরবারে ফিসফিসানি শুরু হয়ে গেল। সবাই বলল, এ কি অদ্ভুত প্রশ্ন, আকাশের তারাগুলোকে কে গোনে? শাসকও একটু চিন্তিত হয়ে পড়ল, কারণ এটা সত্যি অসম্ভব একটা প্রশ্ন ছিল। মোল্লা আকাশের দিকে তাকিয়ে একটু ভাবার ভান করে বললেন, বন্ধু, এটা তো খুবই সহজ। আকাশে ঠিক ততগুলোই তারা আছে যতগুলো লোম আমার এই গাধার শরীরে আছে, না একটি কম না একটি বেশি। পণ্ডিত গর্জে উঠলেন, এসব কি আজে বাজে কথা? গাধার লোমের সাথে তারার কি সম্পর্ক? প্রমাণ কি? মোল্লা হাসি মুখে বললেন, প্রমাণ তো সামনেই আছে। আপনি গাধার লোম গুনুন আর আমি আকাশের তারা গুনি। যদি একটিও কম বেশি বের হয় তবে আমি হার স্বীকার করব। পুরো দরবার হাসিতে ফেটে পড়ল। পণ্ডিত লজ্জায় লাল হয়ে গেল। এবার পণ্ডিত শেষ চেষ্টা হিসেবে এমন প্রশ্ন করলেন যার কোনো লজিক উত্তর হতে পারে না। তিনি বললেন, বলো, তোমার এই গাধার লেজে মোট কতগুলো চুল আছে? দরবারে নীরবতা নেমে এলো। সবাই ভাবল এখন মোল্লা কি বলবেন, কিন্তু মোল্লা নাসিরুদ্দিন তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমার গাধার লেজে ঠিক ততগুলোই চুল আছে যতগুলো চুল আপনার এই লম্বা দাড়িতে আছে, না একটি কম না একটি বেশি। পণ্ডিত চিৎকার করে বললেন, এটা কিভাবে প্রমাণ করবে? মোল্লা অত্যন্ত গম্ভীর হয়ে পণ্ডিতের দাড়ির দিকে হাত বাড়িয়ে বললেন, প্রমাণ করা তো খুব সহজ,
চলো আমরা একটা চুল তোমার দাড়ি থেকে তুলে নিই আর একটা চুল আমার গাধার লেজ থেকে। আমরা ততক্ষণ পর্যন্ত এই কাজ চালিয়ে যাব যতক্ষণ দু জায়গায় চুল শেষ না হয়ে যায়। যদি শেষে দুটোই সমান হয় তাহলে আমার জবাব সত্য প্রমাণিত হবে। মোল্লার এই জবাব শুনে সেই অহংকারী পণ্ডিত কাঁপতে শুরু করল। তার শখের দাড়ি উপড়ানোর কথা শুনে সে ভয় পেয়ে গেল। পুরো দরবার হাসির শব্দে গর্জন করতে লাগল। বাদশাহ খুশি হয়ে মোল্লাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন। সে মানুষ তার পরাজয় মেনে নিয়ে মাথা নত করে চুপচাপ দরবার থেকে বেরিয়ে গেল। মোল্লা আবারও তার বুদ্ধিমত্তায় সুলতানতের সম্মান রক্ষা করল। যখন সেই অহংকারী ব্যক্তি লজ্জিত হয়ে দরবার থেকে বেরিয়ে গেল, তখন পুরো দরবার মোল্লা নাসিরউদ্দিনের স্লোগানে গর্জন করে উঠল। বাদশাহ তার সিংহাসন থেকে উঠে মোল্লার কাছে এসে তার হাত ধরলেন। বাদশাহ অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, মোল্লা, আপনি ওর এমনভাবে বুদ্ধি হামালেন যে সে সব কিছু ভুলে গেল। সত্যি কি আপনি এসব ব্যাপারে সঠিক হিসেব জানতেন? মোল্লা নাসিরউদ্দিন খুবই সরলভাবে হাসতে হাসতে উত্তর দিলেন, দেখুন, জ্ঞান আর বুদ্ধির মূল উদ্দেশ্য কারো অপমান করা বা কঠিন প্রশ্ন করা নয়। ওই মানুষটা এতটাই অহংকারী অন্ধ ছিল যে সে ভাবত বুদ্ধি শুধু বইতেই থাকে। আমি শুধু তার নিজের যুক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করলাম, যাতে সে বুঝতে পারে মানুষের বুদ্ধিরও একটা সীমা আছে। বাদশাহ মোল্লার এই গভীর কথায় স্তম্ভিত হয়ে গেলেন। তারা মোল্লাকে সোনার অশরফিয়া আর একটা দামি খেলরত্ন পুরস্কার হিসেবে দিল। মোল্লা সেই পুরস্কার নিয়ে নিজের পুরনো বিশ্বস্ত গাধার পিঠে চড়ে বস্তির দিকে চলে গেল, যেন কিছুই হয়নি। পুরো শহরে ছড়িয়ে পড়ল যে আসল বুদ্ধিমান হচ্ছে সে না যে প্রশ্ন তোলে, বরং সে যে জটিলতার সমাধান করে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আসল আলেম হচ্ছে সেই যার জ্ঞান থেকে জীবন আলোকিত হয়, না যে অন্যদের নিচু দেখানোর চেষ্টা করে।